আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি লেট করে ফেলছি। লেট করার কারণ হচ্ছে আরেকটা ক্লাস ছিল। তোমরা অনেকেই জানো যে একসাথে তো অনেকগুলা ক্লাসই নিতে হয়। তো এই কারণে আজকের ক্লাসটা শুরু করতে আমি লেট করে ফেলছি। আমাকে এই ব্যাপারটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি আশা করি এটা তোমাদের কাছ থেকে। তো আমি একটু দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড থেকে শুরু করে তোমরা যুক্ত হচ্ছ কিনা, তারপর আমি তোমাদের সামনে আসবো। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের সাথে তোমরা যুক্ত হও সবাই, আমি এটা চাইবো তোমাদের থেকে। তো আমাদের সাথে এখন 6 জন হয়েছে। আমাদের সাথে শুভা আছে, আমাদের সাথে সাজাদ আছে, সাব্বির, আমাদের সাথে রাশেদ, আমাদের সাথে আছে স্নেহা, আমাদের সাথে লাবিবা আছে, আমাদের সাথে মহুয়া আছে, আহ, নাবিল আছে, আরও তো অনেকে আছে। তো আসো তোমরা সবাই এক এক করে আসো। আই এম এগেইন সরি যে এরকম আসলে করা উচিত না, আর এরকম হয় ইচ্ছাকৃতভাবে হয় না, বুঝছো? মানে আমিও তো চাইবো যে রাত হইছে, এখন শীতের রাত, তাড়াতাড়ি ক্লাসটা নিয়ে বাসায় চলে যাব, কিন্তু আসলে দায়িত্ব তো, এই দায়িত্ব থেকে সরে আসা যায় না। তো আসি, আমি ভালো আছি, আমাদের সাথে অনেকে আছে, অনেকে আছে। তোমরা আসো। আজকের ক্লাসটাতে মজা আছে, হ্যাঁ। আজকের ক্লাসটাতে মজা আছে, আজকের ক্লাসটাতে গালিগালাজ আছে অনেক। আজকের ক্লাসটা মজিদের লুইচ্চামির পরিমাণটা অনেক বেশি। তোমরা একটু আসো সবাই, এক এক করে আসতে থাকো। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আর এই রাতে যে তোমরা অপেক্ষা করো ক্লাসগুলোর জন্য, আহ, এতে ভালোই লাগে দেখতে। তারপরে চিটাগাং আসতেছি কবে? ঈশা, কবে? আমরা চিটাগাং আসতেছি আমরাই জানি না। ওকে, তো আসো, সবাই আসো। রাজিয়া, আশা করছি তুমি ভালো আছো, আমি তো ভালোই আছি। আর লেখাপড়াটা একটু তোমার ভালো মতো করতে হবে, হ্যাঁ। আমরা তোমাকে দিয়ে অনেক আশা করি, সবাইকে দিই। রাজিয়াকে আমি চিনি, পার্সোনালি চিনি, খুবই ভালো, এবং চাইবো যে খুব ভালো পড়ালেখা করুক, অনেক বড় হোক। ভাইয়া লাইট বেশি লাগতেছে? লাইট বেশি লাগবে না, লাইট বেশি লাগবে না। এটার কারণ হচ্ছে তোমার আহ, সাদা ব্যাকগ্রাউন্ডে পড়াবো, তখন আবার লাইটের প্রয়োজন হয়, কারণ আমি মানে বেশি করে নিছি। ওকে, এক এক করে আসুক, এক এক করে আসুক। তো গতদিন আমরা কি পড়ছিলাম জানো? আমি তোমাকে বলি। গতদিন তোমরা আবার এটা কেউ ভেবো না আমি ফাহাদ স্যারের পাঞ্জাবি পরে চলে আসছি। এটা আমারও একটা আছে, ফাহাদ স্যারেরও একটা আছে। তো তোমরা একটু আসো। গতদিন আমরা গ্রামটা সম্পর্কে জানছিলাম, হ্যাঁ। আমরা কি সম্পর্কে জানছিলাম? আমরা মোহাম্মদনগর গ্রাম, যেটা মতিগঞ্জের সড়কের পাশে, গ্রাম সম্পর্কে জানছিলাম। এরপরে একটা নাটকীয় প্রবেশ, এটা আমরা দেখছিলাম, নাটকীয় প্রবেশ, এতটুক পর্যন্ত আমরা পাইছিলাম। আজ এর পরবর্তী অংশটা আমরা শুরু করব, হ্যাঁ। যে গ্রামে আস্তে 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 মজিদের বিবাহ থেকে শুরু করে মজিদের যেই ক্ষমতার প্রদর্শন, এই প্রত্যেকটা জিনিস আমরা আজ পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন তোমরা একটু বলো তো, কাঁথা কম্বলের নিচে শুয়ে অ্যাটলিস্ট ক্লাসটা করো, ঠিক আছে? সমস্যা নেই। তারপরে হ্যাঁ, ঠিক আছে, ওকে, এখন রেডি তো? রেডি? হ্যাঁ, খয়রাতি পাঞ্জাবি পরে আসছি। আসলেই খয়রাতি। যখন ফাহাদ স্যারের জন্য কেনা হয় তখন পুরা এটার কোনো ডিসকাউন্ট ছিল না, কিন্তু যখন আমি কিনছি তখন 50% ডিসকাউন্ট দিছে, আমি কিনা লাইছি। আমি তো গরিব মানুষ ভাই, পুয়ার। তো আমি তো 100% দামে কেনাটা আসলে আমার জন্য একটু টাফ। এটা তো তোমরা বুঝোই। ওকে, ঠিক আছে, রেডি? কমেন্ট করো। হ্যাঁ, মনোযোগ দিও, আজকে সবাই মনোযোগ দিও, আজকের ক্লাসটা মজা হবে, এবং আজকে প্রায় 10 পেজ আমরা রিডিং করবো, 10 পেজ। ওয়ালাইকুম আসসালাম। রোজা আছে আমাদের সাথে, সুমিয়া, জুই, জুই, জুই আছে। আপনার গ্লো, ওকে। ওয়ালাইকুম আসসালাম, রেডি, ওকে, ডান। আসো, এই যে কাহিনীটা দেখছো, আমি কেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াই নিছিলাম লাইটটা, এই যে কারণ আমাকে তো একটু সুন্দর লাগতে হবে, তাই না? তাহলে না, তা না হলে তো কনফিডেন্স পাওয়া যায় না। এবার আসো, কাহিনীটা শুরু করা যাক এখান থেকে, হ্যাঁ। এখান থেকে ভালো মতো একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ। গ্রামের লোকগুলা, কোন গ্রাম? মোহাম্মদনগর, তাই না? আমরা কিন্তু জানি এটা হচ্ছে
মহব্বত, মহব্বত নগর, নগর মানে কি ওই যে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইশক। হ্যাঁ, ইশক বানান কি রে? ইশক নগর, ইশক নগর। আচ্ছা, লোকগুলা ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠছে, মানে কি জানো, যে তাদের আসলে টাকা পয়সা আসা শুরু হয়েছে, তারা কি হয়ে উঠছে? ধনী। আমি দিলাম ধনী হয়ে উঠছে, যেটা একদম মজিদের গ্রামের থেকে মানে তোমার ভিন্ন, ব্যতিক্রম। জোত জমি করেছে, বাড়িঘর করেছে, গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে, কিন্তু মুখে চিকনাই রয়েছে। কিন্তু খোদার দিকে তাদের নজর একদমই কম। খোদার দিকে নজর কম কিরকম? তারা প্রয়োজনে খোদাকে ডাকে, তাছাড়া তাদের খোদাকে ডাকার প্রয়োজন হয় না। প্রয়োজনে খোদাকে ডাকে, আদারওয়াইজ খোদার নাম মুখেও নেয় না। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। তার মানে কি? এদের ভিতরে ধর্মচর্চা নাই, ধর্মচর্চা নেই, ঠিক আছে। কিন্তু এদের আবার কি হয়েছে? ফসল অনেক, ফসল অনেক। তো চলো আজকে কিন্তু ওই যে আমাদের একটা দুদু মিয়ার কাহিনী কিন্তু আছে। দুদু মিয়া 7 ছেলের জনক, ভেরি গুড প্রোডাকশন। এবার একটু দেখো। আচ্ছা, গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বর, এটার উচ্চারণ কিন্তু গহ্বর, হ্যাঁ গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। মানে গ্রামবাসী কেমন এটা বুঝে গেছিল, গ্রামবাসী কেমন, হ্যাঁ এটা বুঝে গেছিল। কাহিনীটা এরকম যে মজিদ তো তার আধিপত্য বিস্তার করা শুরু করছে, আধিপত্য বিস্তার করা শুরু করছে। তো তিনি কি করলো, যে ফসলের ক্ষেতের মাঝখানে দাঁড়ায় দাঁত খোঁচাইতেছে এবং চিন্তা করতেছে এই গ্রামের মানুষের তো আসলেই বোকা, আর আমি তো ড্যাডি অফ অল বাটপার্স, আমি এখন বাটপারি করবো ওদের সাথে। এবার একটু দেখো, সঙ্গে এ কথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে, কিসের খেলা বলো তো? বাটপারির খেলা, ধোঁকাবাজির খেলা, ঠিক আছে। মানে কি? মানুষকে ঠকানোর খেলা, ঠকানোর খেলা। সেই খেলা কিন্তু বিশাল সাংঘাতিক, ধরা খাইলে বাঁচার কিন্তু উপায় নাই। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, মনে সন্দেহ ছিল, ও ভয় পাচ্ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের আধুবদন চেহারা দেখে, আধুবদন চেহারা মানে কি? মানে ধরো চেহারা, এটা তো আধো মানে মুখ, হ্যাঁ তাদের যে এই মানে এটারে কি বলবো আমি, যে নার্ভাস ফেস, হ্যাঁ এটারে আমরা বলতে পারি যে নার্ভাস, নার্ভাস চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর, যে না ঠিক আছে। এই জমায়েত কখন হয়েছিল? সে যখন এসে চিল্লাচিল্লি করা শুরু করছিল না, যে এই গ্রামের মানুষ তো ভালো না, এরা এই পীরের মাজার এইভাবে ফেলে রাখছে, তো মানুষের চেহারা দেখেই বুঝে গেছিল যে এরা বোকা। এবার কি বলতেছে? হাঁপানি, রোগগ্রস্ত, অসতিপর, মানে কি বলছিলাম মনে আছে? 80+ বৃদ্ধের চোখের দিকে চেয়েও তাতে লজ্জা ছাড়া আর কিছু দেখেনি, যে ওরা তো আসলে বোকা, ওরা যাচাই বাছাই করতেছে না, মসজিদ এসে যে কথাটা বলছে সেই কথাই বিশ্বাস করে ফেলছে। এখন বলো তো 80+ ব্যক্তিটার নাম কি ছিল? কার বাপ ছিল বলো তো? শাহরুখের বাপ না সালমানের বাপ? এটা হচ্ছে সোলেমনের বাপ, সোলেমনের বাপ, ঠিক আছে, সোলেমনের বাপ। এই এতটুকু হয়েছে না? এবার দেখো জঙ্গল সাফ হয়ে গেল, কোথাকার? ওই কবরটার, কোথাকার? ওই কবরটার, হ্যাঁ কবরটার জঙ্গল কিন্তু সাফ হয়ে গেছে। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত, সদ্য মৃত মানে কেবল মরছে, কেবল মৃত, হ্যাঁ কেবল মৃত। ইট সুরকি হচ্ছে ওই কাঁচামাল, কাঁচামাল, কাঁচামাল কিসের? ওই যে ধরো ইট পাথর এগুলা দিয়ে যে তোমার কবরটাকে আবার রিডিজাইন করছে, সেই কথাটা বলতেছে। কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ঝালরওয়ালা শালু, শালু মানে কি? কাপড়, কাপড়। ঝালরওয়ালা মানে ওই যে ওই গ্লিটারি কিছু কাপড় আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। এইটা বহুত বিখ্যাত একটা লাইন, এইটা বহুত বিখ্যাত একটা লাইন। এবং এমসিকিউ, যে কবরটা দেখতে কিসের মতো ছিল? মাছের পিঠের মতো, একটু উঁচু ছিল। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে ছিল স্যাঁতসেঁতা, এখন রোদে পড়ে খটখটে হয়ে উঠলো। মানে কি? একদম স্মুথ, হ্যাঁ এখন ব্যবসা হবে না, একদম স্মুথ হয়ে উঠলো। হাওয়ার ভ্যাবসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠলো। তার মানে কি? ওই জায়গাটা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। এবার কিন্তু রমরমা ব্যবসা,
পরিষ্কার হয়ে গেল। এতটুকু তো হয়েছে, মনোযোগ দাও, খুব মজা পাবা, হ্যাঁ খুব মজা পাবা। সেই মজা আসবে একটু পরে। দেখো ওরে গালাগালি করবে বাবারে বাবা, এই গ্রাম, সে গ্রাম থেকে লোকরা আসতে লাগলো, তাদের মর্মন্তদ কান্না, মানে খুব কান্না, খুব প্যারাদায়ক কান্না, অশ্রু সজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা, শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত। তোমরা বলো তো এই অজ্ঞাত ব্যক্তিরা নামটা কি বলছে? কোনটা পীরের মাজার, কার পীরের নামটা ছিল মনে আছে? মুদাসসির পীর। আচ্ছা, কবরের কোলে ব্যক্ত, ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ, ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ। সবাই এই কবরের পাশে এসে তাদের সুখ দুঃখের কথা প্রকাশ করতে লাগলো। দিনের পর দিন তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি দুয়ানি আধুলি। এই সিকি আর আধুলি এইগুলার কথা কোন গল্পে ছিল বলো তো? এগুলার কথা কিন্তু মাসি পিসি গল্পে ছিল, যে মাসি পিসি কিছু টাকা সঞ্চয় করছিল। সাচ্চা টাকা, নকল টাকা, সাচ্চা টাকা মানে আসল টাকা, হ্যাঁ আসল, আসল টাকা, নকল টাকা, একটা রমরমা ব্যবসা হতে শুরু হলো। ক্রমেই মজিদের ঘর বাড়ি উঠলো। হ্যাঁ, মজিদ বিকেম রিচ, ভেরি পশ অলসো, রিচ কিড হয়ে গেল, ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের মতো। বাহির ঘর, অন্দর ঘর, অন্দর ঘর মানে হচ্ছে ভেতর, ভেতর, হ্যাঁ ভেতর। গোয়াল ঘর, আউলা ঘর, জমি জমা গৃহস্থলী হলো। নিরাগ পরা শ্রাবণের সেই হাওয়া, শূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর। নশ্বর মানে কি বলতো? ধ্বংসাত্মক জীবনের প্রতীকটির পাশে সে জীবনে পদে পদে এগিয়ে চলছে, হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়। সে কথা ভেবে দেখবার লোক সে নয়, মানে তার জীবনটা যে ধ্বংসের দিকে চলে যেতেছে এই কথা সে ভাবতেছে না, একবারও ভাবতেছে না, কারণ এখন তো এনজয় করতেছে। হ্যাঁ, একটু এনজয় করতেছে। ওই যে আমরা যখন ওই যে কি আছে না, আমরা তো, তোমরা তো দুষ্টু, তোমরা ওই যে কি বলো, যে ধরো এই জিনিসগুলা, যে জিনিসগুলো আসলে করা উচিত না সেই জিনিসটা করে তোমরা খুব মজা পাও না, তারপরে বলো আহা এটা তো করা উচিত হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো তো, বতর দিনে, বতর মানে কি? চাষাবাদের দিনে, বতর মানে হচ্ছে চাষাবাদের দিনে, মগরা মগরা ধান মানে খুব, যখন ধান খুব উঠে, মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের দিকে, পানে মানে কি? পানে মানে দিকে চেয়ে, কচিত কখনো কখনো সে যে ভাবিতেও না হয় তা নয়, সে ভাবে, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। মাঝে মাঝে সে চিন্তা করে আমিও তো ধোঁকাবাজি করতেছি, কিন্তু পরক্ষণেই সে ভাবে কি জানো, আহা একটু তো মজা লাগতেছেই, হ্যাঁ থাক এইসব চিন্তা ভাবনা আমরা না করি, ঠিক আছে। এবার আসো, নাটক কি পড়ানো হবে? তোমরা চাইলে অবশ্যই পড়াবো, নাটক পড়াইতেও মজা হবে। এবার একটু দেখো, নাটকে তো আমি সিরাজ, হ্যাঁ, আর এদিকে মজিদ তো সানি ভাই। এবার কি বলতেছে, তাছাড়া গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে। শিউরে ওঠে মানে হচ্ছে কেঁপে ওঠে। বলতো এই কথাটা আর কোথায় ছিল? এই কথাটাও কিন্তু মাসি পিসিতে ছিল, মাসি পিসি, হ্যাঁ। আচ্ছা, ভাবে খোদার বান্দা, সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ, তার ভুলভ্রান্তি তিনি মাফ করে দেবেন, তার করুণা অপার সীমাহীন। ওই যে আমরা এসব নষ্ট জিনিসপাতি করার পর আমরা বলি না, আল্লাহর আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ যে কি করবে তোমার সাথে, তোমরা তো এটার কথা আসলে কল্পনা করো না। এবার কি বলতেছে দেখো, এবার একটু দেখো, বলতেছে আচ্ছা, হ্যাঁ একটু মনোযোগ দিস, হ্যাঁ। একদিন মজিদেরও বিয়ে হয়, এটা কি মানা যায়? মজিদও বিয়ে করছে, কিন্তু এক বিধবাকে বিয়ে করছে। অনেক দিন থেকে আলিঝালি একটা চৌরা বেউরা মেয়েকে সে দেখছিল। মানে কি জানো, মজিদ ছিল হচ্ছে হালকা পাতলা, হ্যাঁ, আর বিয়া করছে কিরকম জানো, ধরো এইরকম, ধরো এটার উপরে দাঁড়াইলে ধরো আমার সাইজটা যেরকম হইব না, এই যে এইরকম একটা বিয়ে করছে, বুঝতে পারছো তো? বিশাল একটা উঁচা লম্বা চৌরা, হ্যাঁ, বিয়ে করছে। তারপর কি বলতেছে দেখো, আচ্ছা, শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে তার ঘরে এলো। সে কিন্তু অনেক দিন ধরে সে তারে দেখতেছে, ঠিক আছে। এবার কি বলতেছে দেখো, নাম তার রহিমা, এটা হচ্ছে তার প্রথম স্ত্রী, এটা হচ্ছে তার প্রথম স্ত্রী। সত্যি সে লম্বা চওড়া মানুষ, বিশাল লম্বা, হাড় চওড়া মাংসল দেহ, আহা কি বর্ণনা। শীঘ্রই দেখা গেল তার শক্তিও কম নয়। মারামারি করছে হয়তো, বা মারামারি করে দেখছে যে রহিমা একটা টোকা মারছে, মজিদ উইরা গেছে। এবার বলতেছে দেখো, বড় বড় হাড্ডি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। বড় বড়, ও হাড্ডি, সরি হাড়ি, হাড়ি মাফ করে মানে, হ্যাঁ। আচ্ছা,
গোয়ার দামরা গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, ধরো দ্রুম দ্রুম আওয়াজ করে হাঁটতেছে, কি ভয়ানক ব্যাপার। একটু দেখো, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা, এই তোরা কি আমার লেখাপড়া করতেছিস, এরকম করে চিল্লায় চিল্লায় বলে। ঠিক আছে, এবার একটু আসো, হ্যাঁ এবার একটু আসো। এবার কি বলে, তবে তার শক্তি তার চওড়া দেহের বাহিরের খোলস মাত্র। তার মানে আসলে সে কিরকম ঠান্ডা ভীতু মানুষ, 10 কথায় রা নেই, মানে সে কোনো কিছুতে এর বিপক্ষে কথা বলে না, চুপচাপ থাকে। 10 কথায় রা নেই মানে কি, সে কখনো বিরক্ত বোধ হয় না। রক্তে রাগ নাই, রক্তে কি রাগ থাকে বলো, হ্যাঁ এটা কি রক্তে হিমোগ্লোবিন থাকে, এটাও জানে না ওরা। এবার কি বলতেছে দেখো, মজিদের প্রতি তার সম্মান শ্রদ্ধা ভয়। শীর্ণ, শীর্ণ মানে কি চিকনা, এই যে আমার মতো চিকনা, হ্যাঁ চিকনা মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটি বৃহৎ ছায়া দেখে। মানে তোমার রহিমা খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায় এবং মজিদকে ভয় পায়। তাহলে অ্যান্সার এটা বহুপদী সমর্থ সূচকে আসে যে রহিমা কাকে ভয় পায়, রহিমা কাকে ভয় পায়, হ্যাঁ একজনকে না, রহিমা 3টা জিনিসকে ভয় পায়। এক হচ্ছে মজিদ, হ্যাঁ তারপর হচ্ছে খোদা, তারপর হচ্ছে তোমার মাজার। এই কয়টা জিনিসকে রহিমা ভয় পায়। রহিমা তো আমার দেহেই নেই, আমার দেখলে তো ভয় কাঁপতো। এরপরে আসো, ও যখন উঠানে হাঁটে মজিদ চেয়ে চেয়ে দেখে, হ্যাঁ দুষ্টু, বউকে দেখতেই তো পারে, দুষ্টামি কি আছে, তোমরা আসলে দুষ্টু, তোমরা বুঝো না কিছু। দেখো, ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, এইভাবে উকি মেরে দেখে। তারপর মধুর হেসে আস্তে আস্তে মাথা নেড়ে বলে। মাথা নেড়ে কিভাবে কথা বলে, বলতেছে দেখো, অমন করে হাঁটতে নাই, এভাবে বলে। ঠিক আছে, তারপর বলে থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়, ও আবার হাঁটতে হাঁটতে পিছনে ফিরে তাকায়। মানে একটা রোমান্টিক সিন চলতেছে। এই রোমান্টিক সিন কি পড়তে ভাল লাগে, করতে ভাল লাগে, তাই না? এবার একটু দেখো, কিন্তু আমার জীবনে এইসব সিনারিও নাই। এবার কি বলতেছে দেখো, মজিদ বলে, মজিদ আবারও বলতেছে, মজিদ কি বলতেছে একটু খেয়াল করে দেখো। কিন্তু মজিদ বলতেছে, অমন করে হাঁটতে নাই বিবি, বিবি এভাবে হেঁটো না, মাটি গোস্সা করে, মানে রাগ করে, মাটিও চেতা যায়, তুমি যেভাবে হাঁটো মাটিও কিন্তু চেতে যায়। এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আবার বলে, মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ, মাটিরে তোমরা কষ্ট দিও না। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো, হ্যাঁ এবার বলতেছে, এ কথা আগেও শুনেছে রহিমা, মুরব্বীরা বলতো যে এইভাবে আসলে দাবড়ায় দাবড়ায় হাঁটে না। হ্যাঁ, বাড়ির আত্মীয়রা বলেছে মজিদের কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটির কথা তার তখন মনে পড়ে। হ্যাঁ, রহিমা আবার মাজারের কথা মনে করে আবার ভয় পায়। এবার দেখো, মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে, দেখে রহিমার চোখে ভয়, রহিমা ভয় পাইতেছে। মধুরভাবে হেসে আবার বলে, কি বলে, অমন করি কখনো হাঁটিও না, কবরে আযাব হইবে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়, কারণ মজিদের কন্ট্রোলটা আছে ওর হাতে। ঠিক আছে, এবার কি বলতেছে, তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো তার, পরিবার ভঙ্গিও মধুর, একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। তাহলে এইটা কোন ফুলের নাম আছে একটু বলো তো, হাসনা হেনা, এটা একটু মনে রাখো কোন ফুল। আচ্ছা, কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে, ঝিলিক দিচ্ছে ঝিলিক। হ্যাঁ, আচ্ছা, একটি অব্যক্ত অপ্রকাশিত, অব্যক্ত মানে কি অপ্রকাশিত ভীতি ঘনিয়ে আসে মনে। সে খোদাকেও ভয় পায়, মাজারকেও ভয় পায়, তার স্বামী মজিদকেও ভয় পায়। এই যে এটা একটু আগে লিখে দিছি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা দেখো, গ্রামের লোকেরা যেন রহিমার অন্য সংস্করণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট অনুধাবন। অনুধাবন যাদের কলেজে প্রথম অর্ধেক আছে না, তারা এটা পড়বা। কেন? কারণ গ্রামের লোকেরা রহিমার মতোই মজিদকে, মাজারকে এবং খোদাকে ভয় পায়। তাগরা তাগরা দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট, খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। মানে এই গ্রামের মানুষেরা তোমার হচ্ছে কিরকম জানো, যে ওরা খোদাকে কখন ডাকে, যখন কেউ মনে করায় দেয় তখন, আদারওয়াইজ গ্রামের মানুষজন এর ভিতরে খোদা ভীতিটা নাই। আচ্ছা, জমির জন্য প্রাণ, যে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ করে খোদাকে। মানে এই গ্রামের মানুষেরা জমির প্রতি পাগল, জমির জন্য মানুষও খুন করে।
কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে, কি সোনা ফলবে। মানুষও পরিশ্রম করে, জমিও সেই শ্রমের সম্মান দেয়, দেয় তো বুক উজাড় করে দেয়, মানে শস্যে পরিপূর্ণ। এই গ্রাম কি শস্যে পরিপূর্ণ। পরিপূর্ণ। দেখো একটু পর ডায়লগ আসবে, একটু পর ডায়লগ আসবে, কি বলতেছে দেখো। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে, হিংস্র হয়ে যায়। মানুষ কিরকম হয়? মানুষ হিংস্র হয়ে যায়। কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। মানে জমি নিয়ে মারামারি করে না? হ্যাঁ, তারা কি নিয়ে মারামারি করে? তারা জমি নিয়ে মারামারি করে। গ্রামে এটা হয়, হ্যাঁ গ্রামে এটা হয়, শহরে এটা হয়, আমি দেখছি, ফ্যামিলিতেই দেখছি। এবার কি সে জমিকে আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বর নীচতায় নেমে আসে। নীচতায় মানে কি? নীচ মন মানসিকতায় তারা নেমে আসে। কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো খাবরা দলাগুলোর দিকে চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ করে, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। মানে জমিতে যখন ফসল আসা শুরু করে, জমিতে কি? জমিতে যখন ফসল আসা শুরু করে, তখন মানুষ এই গ্যাঞ্জাম ভুলে যায়। দেখো, সিপাহীর খণ্ডিত ছিন্ন, সিপাহী মানে যোদ্ধা, খণ্ডিত মানে খণ্ডন করা, ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের চাইতে বড় হয়ে ওঠে। খাবলা খাবলা রুঠা জমি। রুঠা জমি মানে কি জানো? রুঠা জমি মানে অনেক রুক্ষ জমি। রুক্ষ, হ্যাঁ রুক্ষ জমি, ডোবা জমি, যেই জমিতে পানি জমা থাকে। আর এটা হচ্ছে কাদা জমি, এটা হচ্ছে পলিযুক্ত জমি। আর ফাটল ধরা জমি মানে হচ্ছে, এটা তুমি ওই যে যখন আমাদের খরা হয় না, খরা, এই খরা হবার পর জমির যে অবস্থাটা হয় না দুর্ভিক্ষের টাইমে, সেরকম জমি। হ্যাঁ, একটু খেয়াল করো। জ্যৈষ্ঠের জমি সব জমি একান্ত আপন, কোনটার প্রতি অবহেলা নাই। মানে মানুষ জমির প্রতি খুবই টান, ওরা ফসল উৎপাদন করে। যেমন সুস্থ মুমূর্ষ জরা জর্জর আত্মীয়জনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের। মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে। হয়তো কাঠফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীত খোলা মাঠে হাড় তাদের কাঁপায়, তারপরও তারা জমিতে ফসল উৎপাদন করে। রোদ পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো পর্যন্ত জলশীতল হাওয়ার খাড়া হয়ে ওঠে, তবুও কোমর পর্যন্ত পানিতে তারা ডুবে। মানে শীতকালেও তারা কষ্ট করে যায়। সযত্নে সস্নেহে সাফ করে জঙ্গল, কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিকের পানি সরে এলে কচুরি পানা জড়িয়ে জড়িয়ে থাকে, তখন আবার দল বেঁধে লেগে যায় তারা। ভাগ্যকে ঘষে সাফ করার উপায় নাই, কারণ কি বলতো? ভাগ্য সার্টেন বা নির্ধারণ করা থাকে সৃষ্টিকর্তা কর্তৃক, নির্ধারণ করা। কিন্তু যে জমি জীবন, সে জমিকে জঞ্জাল মুক্ত করে ফসলের জন্য তারা তৈরি করতে পারে। কিভাবে? পরিশ্রমের মাধ্যমে। দেখো, ভাগ্যটাকে তো সাফ করা যাবে না, হ্যাঁ এটা তো লেখা আগে থেকেই, কিন্তু জমি তো সাফ করা যাবে, পরিশ্রম করলেই তো হবে। তার জন্য অক্লান্ত পরিশ্রম কি? ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূরপথ ভ্রমণে বেরোয়, ঝিমিয়ে আসে তাপ, মেঘশূন্য আকাশে জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা পরিশ্রম। তার মানে এরা অনেক পরিশ্রম করে। জরা জর্জর মানে আকৃষ্ট, আবদ্ধ। অসুস্থতায় আমরা বলি না জ্বরে জর্জর, মানে কি? আমরা জ্বরে আকৃষ্ট হয়ে গেছি। এবার কি বলতেছে দেখো, রাত নেই দিন নেই হাল দেয়, তারপর ছড়ায় চারা, চারা ছড়বার সময় না তাকায় দিগন্তের দিকে, না স্মরণ করে খোদাকে। তখন ওদের মূল ফোকাস কি থাকে বলতো? তাদের মূল ফোকাস থাকে হচ্ছে কোথায়? ফসল উৎপাদনে। দ্বারা মজা পাবা, এগুলো তো বর্ণনা দিচ্ছে ফসল উৎপাদনে। এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে। এবার বলতেছে, এবার কিন্তু সৃষ্টিকর্তা গজব দেয়। ওরা তো সৃষ্টিকর্তাকে স্মরণ করে না, কিন্তু সৃষ্টিকর্তা প্রকৃতির মাধ্যমে বুঝায় দেয় যে সৃষ্টিকর্তা অ্যাকচুয়ালি গজব বা শাস্তি দিচ্ছে। কিরকম? যে হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে, উর্বরতা হারাইতে থাকে। ঠিক আছে, এরপর কি বলতেছে? রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি ধানের ডগার পানে, নধর নধর হওয়া কচি ধানের ডগার পানে, এ নধর নধর মানে গোলগাল, হ্যাঁ গোল গাল মানে একদম পরিণত হয়ে ওঠা কচি ধানের ডগায় দিকে দিকে চেয়ে কেঁপে ওঠে তাদের, তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই দিন নেই বিল নেই, কোদে কোদে, কোদে কোদে মানে জানো? কোদে কোদে মানে প্রকাণ্ড, প্রকাণ্ড
পানি তোলে, মানে তারা যত পানি পারে, এখন তো জমি শুকায় গেছে, যত পানি উঠাইতে পারে পানি উঠায় জমিতে ঢালে। মানে এরা এত পরিশ্রমী ফসলের প্রতি। সামান্য ছুতোই প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দু মাত্র দ্বিধা হয় না, মানে সামান্য কারণে প্রতিবেশীর সাথে খুনাখুনি করে, তাদের বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর গোলগাল ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদের অন্তর খা খা করে। রাত নেই দিন নেই কোদে কোদে পানি তুলে মনকে মন, মনকে মন মানে ওজনে ওজন, 1 মন 2 মন, যে এরা ফসল ফলাবে। এবার দেখো কি বলতেছে, একটু ভালো মতো মনোযোগ দিও। এত শ্রম এত কষ্ট, তবু ভাগ্যের ঠিক ঠিকানা তো নাই। চৈত্রের শেষ দিকে বা বৈশাখের শুরু, ধান ওঠে ওঠে এমন সময় কোনো এক দুপুরে কালো মেঘের সঙ্গে ঝড় আসে আর শিলাবৃষ্টি, তখন তো ফসল জায়গা, হ্যাঁ জায়গা। এবার দেখো করে নিমেষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ, কোচবিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের। এখানে দেখো একটা নাম আসবে, দাঁড়া আমি সব বুঝাই দিচ্ছি। বলতেছি কি দেখো, কোচবিদ্ধ, কোচ মানে ধরলাম আমি তীর, হ্যাঁ তীর বিদ্ধ হয়ে, হ্যাঁ আচ্ছা তীর বিদ্ধ হয়ে কে মারা গেছিল? সমীর উদ্দিনের রক্তাপ্লুত মানে রক্তে জর্জরিত দেহের দিকে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে যে আবেদ জাবেদ কাকে মারছিল? এই সমীর উদ্দিনকে মারছিল। দেখে তারা অনেক হ্যাপি হয়েছে যে আমার বিপক্ষকে আমি খুন করে ফেলছি, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়, কারণ ফসল উৎপাদন হচ্ছে না। কারণ কি? ফসল উৎপাদন হচ্ছে না, উৎপাদন হচ্ছে না। এক রত্তি জমিও নেই, তারও চোখ ছলছল করে ওঠে। যার জমি নেই তারও চোখ ছলছল করে, এবং হয়তো খোদাকে স্মরণ করে, হয়তো করে না, যে তখনও ওরা খোদাকে স্মরণ নাও করতে পারে। এরা এরকম, এই গ্রামের মানুষ। তো এইটার সুযোগ নিছে হচ্ছে তোমার মজিদ। দেখো কিভাবে মাঠের এক প্রান্তে একাকি দাঁড়িয়ে মজিদ দাঁত খেলাল করে, আর সে কথাই সে ভাবে। কাতারে কাতারে সারবন্দি হয়ে দ্বিতীয়বার চাঁদের মতো, হ্যাঁ কাস্তে নিয়ে, কাস্তে মানে যেটা দিয়ে ওই যে কাটে, হ্যাঁ চাঁদের মতো, চাঁদের শেপ থাকে এটা, এটা নিয়ে মজুররা, দিন মজুরের কথা বলতেছে, যখন ধান কাটে আর বুক ফাটিয়ে গীত গায়, তখন মজিদ দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে। গলার তামার খিলাল দিয়ে দাঁত গহ্বরে গুতোয় আর ভাবে, কিসের এত গান, এত আনন্দ? জোরে এত আনন্দ কেন করতেছে? ফসলের জন্য? ওদের মনে তো খোদার ভীতিই নাই। এবার সুযোগটা নেই। বলতেছে মজিদের চোখে, মজিদের চোখ ছোট হয়ে আসে। রহিমার শরীরে তো এদেরই রক্ত, আর তার মতোই এরা তাগড়া, গাট্টা গোট্টা প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছে মজিদ, এরা কি ভয় পাবে না? আমি কি এদের মনে ভয় ঢুকাতে পারবো না? ওদের গান আকাশে ভাসে, ঝিলমিল করতে থাকা ধানের শীষে এদের আকর্ণ হাসির ঝলক লাগে। ওদের খোদার ভয় নেই। মজিদও চায় তার গোলা ভরে উঠুক ধানে। এইবার মজিদের লোভ হইছে, হ্যাঁ মজিদের কি হইছে? লোভ হইছে, যে ও বিনা পরিশ্রমে এই সব পেতে চায়। কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্ত মাংসের সামিল খেয়াল করে না। সেন, সেন কথাটার অর্থ কি জানো? বাজ পাখির মতো দৃষ্টি। বাজ পাখির মতো দৃষ্টিতে অবশ্যই চেয়ে চেয়ে দেখে ধান কাটা। সে এক নজরে ধান কাটা দেখতে থাকে, হ্যাঁ ধান কাটা দেখতে থাকে। এ কথা মজিদের ভালো লাগে না। কিন্তু তাদের মতো লোম জাগানো পুলক লাগে না তার। পুলক মানে কি? খুশি। পুলক মানে কি? খুশি। যে মজিদ তো খুশি হচ্ছে না, কারণ মজিদের নাই এসব, হ্যাঁ হাসি তাদেরও প্রাণ। এ কথা মজিদের ভালো লাগে না। তাদের গীত ও হাসিও ভালো লাগে না। ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। অবজ্ঞা মানে কি? ডিসরেসপেক্ট বা সম্মান করে না। তারা এখন পর্যন্ত, হ্যাঁ এই মাজারটা পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারেনি এখন পর্যন্ত। এবার দেখো সিনারিওটা, এবার মজা পাবা। এবার কি হলো? জামায়াতকে মজিদ বলে, এইবার দেখো জামায়াত মানে এত মানুষজনকে মজিদ বলে। জামায়াত হইছে মানুষের, অনেক মানুষ, হ্যাঁ অনেক মানুষ হইছে, অনেক মানুষ। এবার দেখো শুরু, অনেক মানুষ। মজিদ বলে, খোদাই রিজিক দেনেওয়ালা, যে খোদাই তো তোমাদেরকে এই রিজিকটা দিছে, তোমরা খোদাকে মানো না কেন? এবার কিন্তু শুরু, দেখো। শুনে শালু কাপড়ে ঢাকা রহস্যময় চির নীরব মাজারের পাশে তারা স্তব্ধ হয়ে যায়। কারা? এই জমায়েত। জমায়েত, এই তোরা একটু জমায়েত হয়। এবার কিন্তু খেলাটা শুরু, হ্যাঁ
মজিদ কিন্তু বলতেছে, মজিদ বলে, মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে তারা বুধ পূজারী। তাহলে এই মজিদ কাদেরকে বুধ পূজারী বলছে বলো তো? কাদের বলছে? কাদের বলছে? মজিদ কিন্তু চাচ্ছে এবার, হ্যাঁ কাদের বলছে? যারা মাটির পূজা করে তারা গুনাহগার, আপনারা গুনাহগার। হ্যাঁ, জমায়েত মাথা হেট করে থাকে, তারা মাথা নিচু করে থাকে, নিচু করে থাকে। দেখো মজিদের এবার অস্তিত্বটা আস্তে আস্তে আসতেছে। বতর দিন ঘুরে আসে, আবার চাষাবাদের দিন ঘুরে আসছে, চাষাবাদ আবার পেরিয়ে যায়, আবারও চলে যায়। দেখো মজিদের জমিজট বাড়ে, আস্তে আস্তে বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে। গায়ের মাতব্বর ওর কথা ছাড়া আর কোনো কথা কয় না। সলা পরামর্শ, আদেশ উপদেশ, নসিহত, নসিহত মানেও পরামর্শ, এটা একটা আরবি শব্দ। হ্যাঁ আচ্ছা, জন্য তার কাছেই ছুটে আসে। চিরনীরব শালু কাপড়ে আবৃত মাজারের মুখপাত্র মানে এজেন্ট আমরা ধরতে পারি, এজেন্ট হিসেবে তার কথা আগ্রহে, আগ্রহে মানে কি যোগ আগ্রহ, হ্যাঁ মানে নিজ আগ্রহে তারা শোনে। খরা পড়লে তারাই তার কাছে ছুটে আসে খতম পড়বার জন্য। কি খতম? কোরআন। হ্যাঁ, কোরআন খতম পড়ার জন্য আসে, যে আয় হায় খরা হয়েছে, খরা, আপনি একটু সৃষ্টিকর্তার কাছে একটু বলেন, হ্যাঁ মাজারের কাছে বলেন, পীরের কাছে, যাতে আমাদের খরাটা তাড়াতাড়ি চলে যায়। এবার কি বলতেছে দেখ, এবার বলতেছে দেখ, খোদা রিজিক দেনেওয়ালা, এই কথা তারা আজ বোঝে। এই যে সবার মনে সে ভয় ঢুকাই দিতে পারছে, ভয় ঢুকাতে পেরেছে, এইবার খেলা পেরেছে। মাঠের বুকে গান গেয়ে গজব কাটানো যায় না রে, তারা বলছে। মজিদ আত্মবিশ্বাস পায়, আপ তো খেলা হয়ে গা। ঠিক আছে, মজিদ 7 ছেলের বাপ। কে তার নাম ছিল? জোরে বলো, চিল্লায় বলো, বাসাবাড়ি আউলায় দাও। 7 ছেলের বাপের নাম কি? এই তুই বল। হ্যাঁ, তার নাম হচ্ছে মিস্টার দুদু মিয়া। এটার উচ্চারণ কিন্তু মিয়া, মিয়া নাকে হবে, চিল্লায় বলতে হবে। প্রশ্ন করে, এই দুদু মিয়া তুমি শোনো আমার কথা। কি বলছে? কলমা জানো মিয়া? তুমি কি কলমা জানো? কালেমা পড়তে পারো? ঘাড় গুজে আধা বাঁকা মাথা চুলকায় দুদু মিয়া। ধরো দুদু মিয়া এরকম করতেছে, কলমাটা কি রে, ইস মাথায় আসতেছে না, সে এরকম করতেছে। হ্যাঁ, সে এরকম করতেছে। দেখো করতেছে কি, মুখে লজ্জার হাসি, গর্জে ওঠে মজিদ, বলে, এই হাসিও না মিয়া, এক কারে দিমু তোমারে। আচ্ছা ভালো কথা। থমথমে থতমত খেয়ে হাসি বন্ধ করে দুদু মিয়া। ও হাসতেছিল ক্যাবলার মতো করে, ঠিক আছে, ওই চুপ হয়ে গেছে। হ্যাঁ, ও চুপ হয়ে গেছে। এবার দেখো এবার কি বলতেছে। আচ্ছা, 7 ছেলের এক ছেলের সঙ্গে এসেছিল। এই যে 7 ছেলের বাপের নাম কি? দুদু মিয়া। তার এক পোলা তার সাথে আসছিল। সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। এটা ওই যে ধরো তোমার হচ্ছে তোমার বাবা কোনো একটা কারণে তুমি বলছা, বাবা এইটা আসলে কইরো না, তো তোমার বাবা তো সে তো বাবা, ইয়োর ড্যাডি। আচ্ছা, সে বলছে না এটা করা যাবে না। তো তুমি দেখলা যে বাবা একটু ভয় পাইছে, মানে ভয় পাইছে কি কইলাম আমি এটা, মানে ধরো বাবা এটা ভুল করছে এবং ধরা পড়ে গেছে, তখন তুমি খিলখিল করে হাসো না, বাবা ধরা তো খেয়ে গেল আমার কাছে। তো ওরকম একটা সিনারিও হয়েছে, বুঝছো। ধরো দুদু মিয়া তার পোলাপাইনটা খুব শাসন করে, তো দুদু মিয়া কলমা জানে না, এখন পোলাই তো ধরে লাইছে, বাবা তুমি না শাসন করতা, এখন তোমারে শাসন করতেছে। এইরকম একটা মজার সিনারিও হয়েছে। এটা কিন্তু অসম্মানজনক না, আমি মজার সিনারিও বলতেছি। সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। বাপে মাথা নত করে থাকার ভঙ্গিটা যেন গাধার ভঙ্গির মতো হয়ে উঠেছে। চোখ কিন্তু তার পিট পিট করে, চোখে আসলে সে লজ্জা পাইতেছে। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, বলে, আমি গরিব মূর্খ মানুষ, খোদাকে হয়তো সে জানে, কিন্তু জ্বলন্ত পেটের মধ্যে সবকিছু যেন বাষ্প হয়ে মিশে যায়। আসলে সে গরিব মানুষ, তো সে কিরকম মানুষ, সে আসলে গরিব মানুষ, দিন আনে দিন খায়, তো সে আগে তো জীবন বাঁচাবে, তারপরে না খোদাকে রাখবে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এবার দেখো ভেতরে গনগনে আগুন, সব উড়ে যায় পুড়ে যায়, আজ লজ্জায় মাথা নত করে রাখে, গাধার মতো পিঠে ঘাড়ে সমান। গাধার মতো পিঠে ঘাড়ের সমানকে আমাদের সবার প্রিয় দুদু, সাথে মিয়া। আচ্ছা, এবার বলতেছে খালিক ব্যাপারী ধমকে ওঠে, এই কলমা জানো, জানোস না বেড়া। সে আর মাথা তোলে না, ছেলেটা আবার হাসে। হ্যাঁ, ছেলেটা হাসতেছে। খালিক ব্যাপারী একটি মক্তব দিয়েছে। মক্তব মানে ওই এটা হচ্ছে ফজর নামাজের পরে মসজিদে সবাই জমায়েত হয়। হ্যাঁ, মসজিদে তোমার হচ্ছে সবাই
সবাই জমায়েত হয়, জমায়েত হয় আরবি শিক্ষার জন্য। হ্যাঁ, আরবি শেখার জন্য। তো ওখানে তো মানুষ ফ্রিতে শেখায়, হ্যাঁ শেখায়। এর মধ্যে একপাল ছেলে মেয়ে জুটে গেছে, যে একপাল ছেলে মেয়ে তোমার হচ্ছে কি বলে তোমার হচ্ছে পরে ওদের সাথে, হ্যাঁ ভোরে যখন কলতান করে আমশিপাড়া, ওই যে আমপাড়া আর কায়দা পড়ছি না আমরা, আমপাড়া আমপাড়া, হ্যাঁ সেটা একসাথে কলতান করে জোরে জোরে সবাই পড়ে, আরবি শিক্ষা নেয়। তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে। মজিদ তখন মনে করে আয় হায়, এগুলো তো আমিও করে আসছি। শৈশবের স্মৃতি, যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশ তার কাছে জন্মস্থান, সেখানে একদা এক মক্তবে এইরকম করে সে আমশিপাড়া পড়তো। মানে সে একদম নস্টালজিক, হ্যাঁ নস্টালজিক হয়ে গেছে, যে আয় হায় আমিও তো এরকম করে পড়তাম। অবশেষে মজিদ আদেশ দেয় দুদু মিয়ারে, কি বলে, ব্যাপারের মক্তবে তুমি কলমা শিখবা, তোমাকে বলছি কলমা শিখতে, তুমি কলমা শিখবা। ঘাড় নেড়ে তখনই রাজি হয়ে যায় লোকটি। শেষে মুখ তুলে বোকার মতো বলে, গরিব মানুষ, খাইবার পাই না। এই যে কিছু কিছু মানুষ থাকে, এরা পরিশ্রম করে না, এরা মানুষ আমি দেখছি, তারা একটাই কথা বলে, রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে আমি মানছি, এটা এটা হয়, এটা আমিও বিশ্বাস করি। তো তুই পরিশ্রম করবি না, তো পরিশ্রম করতে হবো, তারপর তো আল্লাহ তাআলা রিজিক এমনি তোরে দিবে। এবার কি বলে দেখো, এই লোকটাও কথায় কথাকে, আরে আমি গরিব মানুষ। তুই গরিব মানুষ, তুই 7টা সন্তান জন্ম দিছিস কে বেড়া, নাম দুদু মিয়া দেখে তুই 7টা সন্তান জন্ম দিবি, এটা হইব? এবার কি বলতেছে দেখ, লোকটির মাথায় যেন সিট, মানে লোকটা কি পাগল নাকি, হ্যাঁ বলতেছে ফ্রি, আবার কয় যত্রতত্র, মানে যেখানে সেখানে কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটি শোনানো তার অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ তার অভ্যাস হয়ে গেছে। এবার দেখো তো, শুনিয়ে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার সে চেষ্টা করতেছে, কিন্তু লোকে খেতে পায় না, পায় না, এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবেই। ও কি অমন গাধার মতো ঘাড় পিঠ সমান করতে পারে, সে কথা তো কেউ জিজ্ঞেস করে নাই। দৃশ্যটি অবশ্য উপভোগ করে মজিদ, ঠিক আছে। এবার কি বলতেছে দেখো, এবার কি বলতেছে, হ্যাঁ এবার কি বলতেছে, বলতেছে মজিদের পক্ষ থেকে খালেক ব্যাপারী ধমকে বলে, হয়েছে হয়েছে, যাও এবার ভাগো। সে রাতে দোয়া দরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বা পাশের খোলা মাঠের দিকে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো দাঁড়ায় আছে, সে দেখতেছে, আমারে মজিদ ভাইব না, ঠিক আছে। আচ্ছা দাঁড়ায় আছে, দিগন্ত বিস্তৃত হয়ে যে মাঠ দূরে আবছা ভাব মিলে গেছে, সেখান থেকে তারার রাজ্য, মানে দূরে লাস্ট যে পর্যায়টা দেখা যাচ্ছে, ওখানে লাস্ট তারা দেখা শুরু হয়েছে। ওধারে গ্রাম নিস্তব্ধ, দু একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করছে, গৌ গৌ এরকম করতেছে, ঠিক আছে। এবার কি বলতেছে দেখো, নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে, এবং এই শক্তিটাই হচ্ছে তার মাজার। এখন মজিদের প্রতি মানুষের বিশ্বাসটাও অনেক। মোহাম্মদনগর গ্রামে সে শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে জড়িয়ে ধরেছে সবলভাবে। প্রতিপত্তিশালী মানে পাওয়ারফুল, হ্যাঁ পাওয়ারফুল, পাওয়ারফুল। খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে, কারণ ধর্ম ব্যবসা তো বড় ব্যবসা। এবার দেখো, আজ এই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক প্রতিপত্তির ভয়ে তারা মুখে রা না করলেও, যে কোনো অবজেকশন না দেখালেও, অবজেকশন না করলেও অন্তরে ঘনিয়ে উঠবে দেশ প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি তো ওপর থেকে আসে, অর্থাৎ মাজার থেকে আসে। তো ধর্ম যে জায়গায়, এই জায়গায় তো তুমি হিংসা রাখতে পারবে না। মানুষ তো এই জায়গায় ইমোশনালি কানেক্টেড, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার উপরে। মেয়ে মানুষ আসে তার কাছে, এই গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটোছুটি করতো, সবাই সে ছবি মনে স্পষ্ট, মানে ছোটবেলায় রহিমাকে সবাই দেখছে। এই হাট্টা কাট্টা মেয়ে দৌড়াদৌড়ি করতো। প্রথম বিয়ের সময়, তার মানে এইটা তার মজিদ তার দ্বিতীয় জামাই, দ্বিতীয় জামাই। তার নাম কি? তার নাম হচ্ছে মিস্টার মজিদ, দ্য ড্যাডি অফ অল বাটপার্স। হ্যাঁ, সময় তারা তাকে দেখেছে, স্বামীর মৃত্যুর পরও তারা দেখছে। মানে এখন মানুষ দেখছে যে রহিমা টোটালি বিপরীত হয়ে গেছে। রহিমা একদম একদম ধীর স্থির হয়ে গেছে। হ্যাঁ, ওই যে এটা অনেকটা এরকম ধীর স্থির। ধরো
তোমার হচ্ছে এখন এমপি ইলেকশন করার পর যখন এমপি হয়ে গেছে না, সাউন্ড ইস্যু, কিসের ইস্যু? সাউন্ডে প্রবলেম হয় মাঝে মাঝে। হ্যাঁ, রহিমার আগে বিয়ে হয়েছিল। সাদিক, সাউন্ড প্রবলেম। হ্যাঁ, শিওর? আচ্ছা, আমি চেঞ্জ করি মাইক্রোফোনটা। এবার আসো দেখো, মানে রহিমা একদম স্থির। আগে তো অনেক চঞ্চল ছিল, এখন ধীরে স্থির হয়ে গেছে, তার ভিতরে একটা পাওয়ারও আসছে। হ্যাঁ, গ্রামের যেই অঘোষিত প্রধান লোক, মসজিদের স্ত্রী, সে ফার্স্ট লেডি। হ্যাঁ, তো পাওয়ার তো আছে, কিন্তু ওরাই আজ একে চেনে না। কথা কয় অন্যভাবে, গলা নরম করে, সুপারিশের জন্য ধরে, যে মানুষের সুপারিশ, হ্যাঁ, সুপারিশ করে, যে মসজিদের কাছে মেয়েদের সুপারিশ করে। আচ্ছা, খিড়কির দরজা দিয়ে আসে তারা, এসে সন্তর্পণে কথা কয়, কাঁদলেও চেপে চেপে কাঁদে। বাইরে মাজার যেমন রহস্যময় তাদের কাছে, মসজিদও তেমনি রহস্যময়। কারণ মসজিদের অ্যাক্সেসিবিলিটিটা সবার কাছে নাই, সবাই চাইলেই মসজিদের সাথে দেখা করতে পারে না। মসজিদ ধরাছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা। তার মানে এই জায়গায় মিডলম্যানটাকে, এই জায়গায় মিডলম্যান হচ্ছে রহিমা। ঠিক আছে? আচ্ছা দেখো, রহিমা শুনে তাদের কথা, কখনো হৃদয় গলে আসে অপরের দুঃখের কথা শুনে, কখনো ছল ছল করে ওঠে চোখ। গভীর রাতে কখনো মাজারের ধারে গিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ, মানে একদম একাধারে, হ্যাঁ, একাধারে চোখে তাকিয়ে থাকে মাছের পিঠের মতো স্তব্ধ বিচিত্র সেই মাজারের দিকে। মাথায় কপাল পর্যন্ত ঘোমটা, দেহ নিশ্চল। নিশ্চল মানে কি? থেমে থাকে। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে মহাশক্তির কাছে। কোনো বেয়াদবি করে বসে সে, ভয়ে বুক কেঁপে ওঠে কখনো। তবু মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ভাবে কোনো মারুফ ওখানে ঘুমিয়ে আছে, মানে মহান ব্যক্তিত্ব সেখানে ঘুমায় আছে। হ্যাঁ, আচ্ছা, হাতে নেওয়ার কারণে সমস্যা হচ্ছে? হাতে নিলাম না, হাতে নেওয়ার কারণে সমস্যাটা হচ্ছে না। দেখো, যার রুহু এখনো মানুষের দুঃখে যাতনায় কাঁদে, তাদের মঙ্গলের জন্য আকুল হয়ে থাকে। এটা কে? সেই পীর। হ্যাঁ, নাম না জানা পীর। এটা তো আসলে পীর না, এটা তো র্যান্ডম একটা কবর। কখনো কখনো অতি সঙ্গোপনে রহিমা একটি আরজি জানায়। আরজি মানে কি? রিকোয়েস্ট করে। কার কাছে? এই পীরের কাছে। বলে তার কোনো সন্তান নাই। তার সন্তান শূন্য কোলটি খা খা করে, তিনি তাকে যেন একটা সন্তান দেয়। হ্যাঁ, সন্তর্পূর্ণ মানে আস্তে ধীরে। এবার বলতেছে আরজি জানায়, চোখের আকুলতায় এদিক ঠোঁট পর্যন্ত কাঁপে না, মানে এমনভাবে রিকোয়েস্টটা করে তার ঠোঁট পর্যন্ত নড়ে না। দেখো এবার কি বলতেছে, অতি গোপন মনের কথা শিশুর সরলতায় শালু কাপড়ে ঢাকা রহস্যময় মাজারের দিকে চেয়ে বলে, না হয় লজ্জা না হয় দ্বিধা, বলে ফেলে যে আমার একটা সন্তান প্রয়োজন। একদিন হঠাৎ এক সময় দমকা হাওয়া ছোটে, জঙ্গলের যে কটা গাছ আজও অকর্তিত, মানে কাটা অবস্থায় নাই, বিরাজমান, তাতে আচমকা গোঙানি ধরে, একটা আওয়াজ আসে। হ্যাঁ, একটা আওয়াজ। হ্যাঁ, হাওয়া এসে এখানে শালু কাপুরের প্রান্ত হালকা হালকা করে নড়তেছে, কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল হয়ে ওঠে রূপালী ঝালর বা ওই কাপড়টা। হ্যাঁ, রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। মনে হয় কে যেন কথা কইবে। আকাশের মহা তমসা, তমসা মানে কি? রাত্রি বা অন্ধকার বুক থেকে বিচিত্র এক কণ্ঠ সহসা হঠাৎ জেগে উঠবে, আবার স্থির হয়ে যায়। মোমবাতির শিখাও নিষ্কম্প থেমে যায়, নড়ে না আর। হ্যাঁ, থেমে যায়, স্থির হয়ে ওঠে। ওপরে আকাশ ভরা তারা, তেমনি নীরব। আকাশ ভরা তারা, তারপরে জানে কি একটা আছে। তোমরা যে মিমটা অনেক ভাইরাল করছিলা, আকাশ ভরা তারা, তারপর তো তোমরা দুষ্টু। ছি, কি বলো এগুলা? কোনোদিন রহিমা সারা মানব জাতির জন্য দোয়া করে? ও পাড়ার সুনুর বাপ মরণ যন্ত্র কি, সরি, সুনুর বাপ কি হয়েছে? ও পাড়ার সুনুর বাপ, এটা আরেকটা ক্যারেক্টার। হ্যাঁ, এটা আরেকটা চরিত্র। সুনুর বাপ কি রোগে আক্রান্ত? মরণ রোগ, যন্ত্রণা পাচ্ছে, তাকে শান্তি দাও, সবার জন্য দোয়া করে। খ্যাতানির মা, এই যে আমাদের লাবিবা আছে না, এই লাবিবা হচ্ছে খ্যাতানির মা। তোর নাম আজকের থেকে খ্যাতানির মা, কিন্তু এই তুই আর এই খ্যাতানির মা চরিত্র কিন্তু আলাদা। খ্যাতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। পক্ষাঘাত মানে এ হচ্ছে প্যারালাইসিস। হ্যাঁ, আচ্ছা, কষ্ট পাচ্ছে, তার উপরে করুণা করো, রহমত করো। 4 গ্রাম পরে বড় নদী,
কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কটি লোক, তাদের জন্য দোয়া করে। ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যায় যারা নদীতে, তাদের জন্য দোয়া করে। মানে রহিমা কিন্তু খুব ভালো, হ্যাঁ, রহিমা কিন্তু খুব ভালো, ভদ্র। অনেক সময় অদ্ভুত আর্জি নিয়ে মেয়ে লোকেরা তার কাছে আসে, দুষ্টু। যেমন আসে ধান ভানুনি হাসুনির মা। এর দিকে কিন্তু মজিদ আর চোখে তাকায়। যে ধান ভাঙে তাকে ধান ভাড়ানি বলা হয়, হ্যাঁ, এর নাম হচ্ছে হাসুনির মা। হাসুনির মা কি বলে দেখো, বহুদিন আগে নিরাক পড়া এক শ্রাবণের দুপুরে মাছ ধরতে গিয়ে মতিগঞ্জের সড়কের উপরে যারা প্রথমে মজিদকে দেখছিল না, মনে আছে? তার নাম কি ছিল? তাহের আর কাদের সর্বপ্রথম মজিদকে দেখে, তাই না? এই মজিদকে দেখে, এর একটা বোন আছে, এই বোনের নাম হচ্ছে হাসুনির মা। আর মনে রেখো, হাসুনি কিন্তু একটা ছেলে, হাসুনি কিন্তু একটা ছেলে। এই ছেলের মায়ের নাম হাসুনির মা, যার নিজস্ব কোনো নাম আমরা পাচ্ছি না এখন, হ্যাঁ। তার বোন হচ্ছে হাসুনির মা। সে এসে বলতেছে, সে এসে কি বলতেছে, হ্যাঁ দেখো, সে এসে কি বলতেছে, সে এসে কার কাছে? রহিমার কাছে এসে দেখো, এখন মজা পাবা। এ রহিমা আপা, আমার একটা আরজি আছে আপনার কাছে। এমন এক ভঙ্গিতে বলে, রহিমারও হাইসা দেয়। রহিমা কি বলবি বল, কিন্তু মনে মনে হাসে, গম্ভীর হয়ে থাকে বাইরে থেকে। রহিমা কিন্তু দুষ্টু আছে, ভেরি নটি। হাসুনির মা বলে, আমার আরজি ওনারে কইবেন। ওনারে কারে? মজিদ। এখন কথা হচ্ছে, ওর জামাইরে কি লিগে কইব? এত রহিমার জামাই, ওরে কেন বলবে? দুষ্টু। দেখো, আমার যেন মত হয়। মত মানে কি? মত মানে হচ্ছে মৃত্যু, মত মানে হচ্ছে মৃত্যু, হ্যাঁ। আচ্ছা, এ কি নাম? এই আজাদ, এমডি আজাদ। তোর নাম আজকের থেকে হচ্ছে এই যে সুনুর বাপ। এই সুনুর বাপ, উল্টাপাল্টা কমেন্ট করবি না, হ্যাঁ। আর খেতানির মা হচ্ছে এই যে আমাদের লাবিবা। এবার দেখো, এবার ঈষৎ হালকা হেসে রহিমা বলে, কেন গো বিটি, কি হয়েছে তোমার? তুমি মরতে চাও কে? জ্বালার সহ্য হয় না বুবু। আল্লাহ যেন আমার সত্তর দুনিয়া থেকে লইয়া যায়। সত্তর মানে কি? তাড়াতাড়ি, অতি সত্তর, হ্যাঁ, দ্রুত দ্রুত এই দুনিয়া থেকে নিয়ে যায়। মসজিদ রে কইতে হবো। আচ্ছা, সকৌতুকে, যে কৌতুকের সাথে বা হাসির ছলে, হাসির ছলে, হ্যাঁ, রহিমা প্রশ্ন করে, তোমার হাসনের কি হইব তুমি যদি মারা যাও? মানে তোমার ছেলেটার কি হবে? তোমার ছেলেটার কি হবে তুমি যদি মারা যাও? সেদিক তার ভাবনা নেই, আপনা থেকেই যেন উত্তর যোগায় মুখে। তুমি নিবা বুবু, যে আমার সন্তানরে তুমি দেখবা, হ্যাঁ, তুমি দেখলেই তো হয়। আচ্ছা, তোমারই হাতে সোপর্দ কইরা আমি খালাসমু, যে আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যু আসবে। সোপর্দ মানে কি? তোমার হাতে দিয়ে বা সোপে দিয়ে, হ্যাঁ, দিয়ে আমি মৃত্যুবরণ করব। এবার একটু আসো, এবার একটু আসো, এবার কি, এবার কি, এবার দেখো, রহিমা হাসে, হাতে কাঁথার কাজ, হাসে আর মাথা নত করে কাঁথা সেলাই করে। একদিন হাসুনির মা এসে বলে, আরও একদিন আসছে, হ্যাঁ, আইসে কি বলে, আমার এক আরজি বুবু। এ কয় কও। রহিমা বলতেছে, বলো। রহিমা, হ্যাঁ, ওনারে কইবেন বুড়া বুড়ি দুই গারে জানি দুনিয়ার থন লইয়া যায় খোদা তালা। বুড়া বুড়ি মানে এই যে হাসুনির মা ও বাবা, এই মা বাবা আবার খুব ফাইটিং করে, হ্যাঁ, তারা WWE খেলে একসাথে, ফাইটিং, হ্যাঁ, তারা কিন্তু ফাইটিং করে। এই বুড়া, তার কোনো নাম নাই, ঠেঙা বুড়া, এ বুড়িরে একদম আসার মারে, বুড়িও ঠেঙা বুড়ারে আসার মারে, দুইটার ভিতরে সেই ফাইটিং হয়। আচ্ছা, কৃত্রিম বিস্ময়ে চোখ তুলে চেয়ে রহিমা প্রশ্ন করে, কৃত্রিম বিস্ময় মানে কি জানো? যে বিস্ময় ছাড়া নর্মালি জিজ্ঞেস করতেছে, ওইটা আবার কেমন কথা হইলো? এটা আবার কেমন কথা কও তুমি? খাঁটি কথা কইলাম বুবু, দুইটা লাঠালাঠি আর চুলাচুলি আর ভাল লাগে না। তাহলে এইটা বলো তো, লাঠালাঠি এবং চুলাচুলি কোন সমাস? কোন সমাস? এটা প্রশ্ন রেখে গেলাম, হ্যাঁ, কোন সমাস? আচ্ছা, বুড়ো বাপ তার ঠ্যাঙ্গা দীর্ঘ মানুষ, মা ছোটখাটো কুকরানো, মানে বয়সের ভারে, বয়সের ভারে নেতায় গেছে, কিন্তু দুজনের মুখে বিষ। দুজনের মুখে কি? বিষ। তারা দুজনই মুখে বিষ। এটা কেমন কথা? দুইজন দুইজনের মুখে বিষ ঢালছে। আচ্ছা, ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে, তবে একদিন একদিন এমন লাগা লাগে যে খুনাখুনি হয়ে যাবে। এই বুড়া বুড়ি একটা আরেকটারে মাইরা লাগবো, হ্যাঁ, এই তোরে মাইরা লামু, বুড়ি কয় এই তোরেও মাইরা লামু। আচ্ছা, ঠ্যাঙা লোকটি তেরে আসে বারবার, ঘুণ ধরা হার কর কর করে। ঘুণ ধরা হার মানে কি জানো? ওই যে বয়সের ছাপ, হ্যাঁ, তারা ঠিক মতো তা হাঁটতে পারে না, বয়সের ছাপ। আচ্ছা, বুড়ি ওদিকে নড়ে চড়ে না,
এক জায়গায় বসে থেকে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। মানে বুড়িও আছে, বুড়া মারতে আহে, বুড়ি কয় মারবি তুই, মার 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 পালে মার মার, এরকম করে। এবার কি বলতেছে, শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে। আচ্ছা, আর আঁচলে মুখ লুকিয়ে হাসে। মানে এমন গালিগালাজ করে, এমন গালিগালাজ করে, ব্যতিহার বহুব্রীহি নাকি ব্যাধিকরণ বহুব্রীহি, একটু বলো। আচ্ছা, হাসুনির মা মানে বাপ মায়ের গ্যাঞ্জাম শুনে হাসে, এমন গালিগালাজ। দেখো, তাহের কাদের আর তাদের কনিষ্ঠ ভাই রতন, এই দেখো, তাহলে তাহের কাদের রতন আর হাসুনির মা, তারা 4 ভাই বোন। হ্যাঁ, তারা 4 ভাই বোন। হাসুনির মা ইজ ইকুয়াল টু 4 ভাই বোন, এটা একটু মনে রেখো। তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা। এরাও কিন্তু স্বার্থের ঘরে ঢাকা। কেন? জমি জমা। এবার কি বলতেছে, সামান্য হলেও বাপের জমি জমা আছে, ঘর আছে, লাঙল গরু আছে, তার দিনও ঘনিয়ে এসেছে। মানে কি, এই বুইরা তো এমনি মরে যাবে, আর বর্ষায় টেকে কিনা সন্দেহ। মানে বলতেছে আমার বাপ কি ওই বর্ষা পর্যন্ত বাঁচবে, এটাই তো আমার সন্দেহ। আচ্ছা, তারা চুপ করে শোনে যে একটা আরেকটারে যদি মাইরা লাই পেশাহি পেশা। এবার কি বলতেছে দেখো, অন্ধ ক্রোধে কাঁপতে কাঁপতে বুড়ো বাপ এগিয়ে আসে, ছেলেদের পানে চেয়ে বলে, ছেলেদের দিকে তাকায় বলে, হুনসোস কথা হুনসোস। ছেলের সমস্বরে বলে, যে ছেলেরা আবার চিল্লায় বলে, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা মারে কয়। মানে কাহিনীটা হচ্ছে, মানে ছেলেরাও অনেক এনজয় করতেছে তাদের মায়ের পিঠ দেখে। হ্যাঁ, দেখো, বাপ চেইতে গেছে না, চেইতে কয় হে হুনসোস কথা হুনসোস, তোর মা কি কইছে হুনসোস। এখন ছেলের আবার সমস্বরে সবাই একসাথে চিৎকার করে বলতেছে, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা মার, এরকম করে চেতাইতেছে। ঠিক আছে? আচ্ছা, কি এক অবস্থা রে ভাই। সমর্থন পেয়ে বুড়ো চেলা নিয়ে দৌড়ে আসে। চেলা মানে এক ধরনের লাঠির একটা অংশ। হ্যাঁ, এটার আমি লাঠি লিখলাম। লাঠি নিয়ে গিয়ে আসে। তাহের শেষে জমিজতের মায়া ছেড়ে বাপের হাতের হাত ধরে ফেলে, যে না এইবার আর না, অনেক হইছে। কাদের বোঝায়, থাক কইবার দাও, খোদাই তার শাস্তি করব। জন্মের কথা নিয়ে মায়ের উত্তর শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে, কিন্তু পরে বুকে যন্ত্রণা হয়, তাই রহিমাকে এসে বলে কথাটা। মানে তোমার হচ্ছে তাহের কাদের রতন এবং হাসুনির মায়ের বাপ গালিগালাজ দেয় যে এই সন্তানগুলো আমার না, তুই কেমনে কেমনে এই সন্তানগুলো পয়দা করছস, এই সন্তান আমার হইতে পারে না। তো এই কথা শুনে আবার হাসুনির মার আবার অনেক মানে খেপা যায়, এই কথাগুলা সে সহ্য করতে পারে না। সে রহিমার কাছে এসে বলে যে বুবু এইসব কথা কেন বলছে। দেখো, এখন ঘটনাটা কি হয়, বুড়া বুড়ি দুইটাই মরুক, নয় ওনারে কন একটার বিহিত করবার, যে অ্যাটলিস্ট একটারে মারেন। হ্যাঁ, একটারে শেষ করেন, একটারে শেষ করেন। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে তুমি দুঃখ করিও না গো বিটি, আমি কমুনে, যে তুমি কষ্ট পাইও না, আমি মজিদ রে কমুনি। কারে কবে? মজিদ। হ্যাঁ, মজিদকে বলবে। এইবার দেখো মজাটা কিরকম। মেয়েটাকে তার ভালোই লাগে, দুস্থামে। দুস্থামে মানে তার অবস্থাটা ভালো না। স্বামী মারা যাবার পর থেকেই বাপের বাড়িতে আসে, বাড়িতে তিনটে মর্দ ছেলের মার্দ, সাক্ত লন্ডা, বসে বসে তারা খায়। এক মুঠোর মতো যে জমি আছে তাদের, সে জমিতে ওদের পেট ভরে না, তাই টানাটানি আধ পেটা খেয়ে দিন গুজরান, দিন পার করে। গুজরান মানে কি? দিন তারা পার করে, পার করে। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের, যে হাসুনির মা তো কিছু করে না, বসে বসে খাইতে লজ্জা লাগে। সে তো একা নয়, তার হাসুনিও তো আছে, তাই বাড়িতে বাড়িতে ধান সে ভেঙে বেড়ায়। এটা হচ্ছে তার কি? তার পেশা। এটা হচ্ছে তার পেশা। কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জা করে। রহিমা বলে, শ্বশুর বাড়ি যাও না কেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাও না কেন? তাহলে তোমার স্বামী মারা গেছে তো তুমি শ্বশুর বাড়ি যাইতে পারো, ওরা মানুষই না, ওরা ভালো মানুষ না। নিকা করো না কেন? কয়েক মুহূর্ত থেমে হাসুনির মা বলে 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 দিলে চাই না বুবু, আমার ইচ্ছা করে না নিকা করতে। জীবনে তার আর শখ নেই, তবে গায়ের আর মানুষের রক্ত তার দেহে বয় বলে মাঠ ভরে ধান ফললে অন্তরে তার রং ধরে। হাসুনির মা খুব খুশি হয়। বতর দিনে মানে ধান চাষাবাদের দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা যায়। এমনকি কোনোদিন তাহের খোশ মেজাজে বলে, তাহের বলে তার ভাই তাকে বলে, কি বলে দেখো, তাহের কি বলে দেখো, শরীরে তো রং ধরছে, নিকা করবি নাকি? এটা কিন্তু তার ভাই বলে। হ্যাঁ, ভাই
বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, আমের আটির মতো বাড়ায় বলে, এই পান্ডার বেটি, নিকা করবি? হ্যাঁ, নিকা করবো বললেই তো মানুষটারে খাইছে, মানে আগের স্বামীরে খাইছে, আগের স্বামীকে স্বামীকে খাইছে। এই তৎকালীন একটা প্রচলন ছিল না, স্বামী যদি মারা যায় তাহলে ব্যাড লাকটা নিয়ে আসে হচ্ছে স্ত্রী। তাই বলতেছে, কি বলতেছে বুড়ি বলতেছে, হ্যাঁ বুড়ি কি বলতেছে, এই পান্ডার বেটি, নিকা করবো বইলাই তো মানুষটারে খাইছে। ঠিক আছে, যে এই তো খাইছে, হ্যাঁ ও নিকা করছে দেখাই তো ওই লোকটা মরে গেছে, নাই তো ওই লোকটা মরতো না। এবার কি বলতেছে দেখো, মানুষটা মানে তার মৃত স্বামী তাহের কৌতুক বোধ করে, বলে কেমনে খাইছস? হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল, হেও মজা লইতেছে, হ্যাঁ হেও মজা লইতেছে। কি মজা লইতেছে দেখো, মজা লইতেছে কি, কথা গায়ে লাগায় না, হেসে বলে, গিলা খাইছি, আমার স্বামী, আমি খাইছি। মা বুড়ি আসে সামনে, নইলে গিলে খাওয়ার ভঙ্গিটা একবারে দেখিয়ে দিত। ওই যে কিছু তোমরা হচ্ছে অঙ্গভঙ্গি দাও না, হ্যাঁ ওই যে কেমন কেমন জানি, আমি তো দেখাইতে পারি না, আমি তো শিক্ষক মানুষ, ওরকম একটা অঙ্গভঙ্গি দিয়া দেখাই দিত যে এমনে খাইছি দেখ। এবার কি বলতেছে দেখো, দূরে ধান খেতে ঝড় ওঠে, বন্যা আসে, পথ ভোলা অন্ধকার হাওয়ায় দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসে অফুরন্ত ঢেউ, ধান খেতে তাজা রঙে হাসুনির মায়ের মনে পুলক জাগে। পুলক মানে কি, খুশি হয়, খুশি হয়। আপন মনকেই ঠাট্টা করে বারবার শুধায়, নিকা করবি? ওমেন, নিকা করবি, এটা কিন্তু ওমেন, হ্যাঁ এটার মানে কিন্তু মেয়ে। আচ্ছা, এবার কি বলতেছে, কাকে করে, হ্যাঁ কিন্তু কাকে করে? ওই বাড়ির মানুষকে পেলে করে কি, তেল চকচকে জোয়ান কালো ছেলে, গলা ছেড়ে যখন গান ধরে তখন ধানের খেতে যেন ঢেউ ওঠে। ঠিক আছে, একটু দেখো কিন্তু। পরদিন তাহেরের বুড়ো বাপকে মজিদ ডেকে পাঠায়। মজিদ কিন্তু যাই না গেছে, হ্যাঁ মজিদ কিন্তু যাই না গেছে, যে তোমার হচ্ছে এই বুড়ো তোমার হচ্ছে বাড়িতে খুব গ্যাঞ্জাম করে। হ্যাঁ দেখো, তোমার বিবি ডাকছে, এলে বলে, মানে মজিদের সামনে আসছে। মজিদের সামনে আয়সা কি বলতেছে, এ তোমার বিবি কই, তোমার বিবি কি কয় তোমারে? বুড়ো ইতস্তত করে, ঘাড় চুলকে এধার ওধার আমতামতা করে। মজিদ ধমকে ওঠে, এই কও না কেন মিয়া? ধমক খেয়ে ঢোক গিলতে গিলে বুড়ো বলে, তা হুজুর ঘরের কথা আপনারে কেমনে কই? হ্যাঁ তো ঘরের কথা, লোকটা তো ঘরের কথা বাইরে বলবে না, আর এইগুলা ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো তো বাইরে বলতে লজ্জা পাবে। কতক্ষণ চুপ থেকে মজিদ ভারী গলায় বলে, আমি জানি কি কয়, কিন্তু তুমি কেমন মর্দ, তুমি কেমন পুরুষ, দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনো হে কথা। মজিদ আবার উল্টা ফাপল হইতেছে, হ্যাঁ দুই বাট পার এক লগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে এ কথা ঠিক নয়। তখন রাগে সে চোখে অন্ধকার দেখে, চেলা কাঠ নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্য। এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত যদি না ছেলে মেয়ে এসে বাধা দিত, কিন্তু সে কথাও বলতে পারে না মজিদের সামনে, কেবল আসতে বলে, বুড়ির দেমাগ খারাপ হইয়া গেছে হুজুর, আপনি যদি একটু দোয়া পানি কইরা দিতেন। হ্যাঁ দোয়া পানি কইরা দিতেন। আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে, নীরব কি বলে, বিবিরে কইয়া দিও অমন কথা যদি আর কোনোদিন কয় তাইলে কিন্তু তো বিপদ আছে, মুসিবত আছে। হ্যাঁ মাথা নেড়ে বুড়ো চলে যাবার পর যাবার জন্য পা বাড়ায়, কয়েক পা গিয়ে থেমে দেয়, থামে, মাথা চুলকে বলে, হুজুর কোত্থেকে শুনলেন বেটির কথা? যে এই বেটির কথা আপনি জানলেন কেমনে? তা দিয়ে তোমার দরকার কি? কিন্তু এই কথা যাইনো, কোনো কথাই আমার অজানা থাকে না, এই আলগা ফাপল লইতেছে। হ্যাঁ আচ্ছা, এবার একটু দেখো, সারা পথ ভাবে বুড়ো, কে বললো কথাটা? বাড়ির গায়ে আর কোনো বাড়ি নাই, মানে গা ঘেঁষা কোনো বাড়ি নাই, তো এই কথাটা বলছে কেরা? কেউ আড়ি পেতে শুনবে। এককালে বুড়ো বুদ্ধিবাদ লোকই ছিল, সারা জীবন দুষ্টু প্রকৃতির বইমাত্রেও, মানে কি সৎ ভাই, সৎ ভাই। এ মানে এই গল্পে দেখি 2-3টা করে বিয়া করছে, এটা কোনো কথা? তাহলে আমি একলগে 4টা বিয়া করব? হ্যাঁ 4টা বিয়া করা কি সুন্নত না? কি জানি, আমার একটু বললো তো, আমি একবারে 4টা বিয়ে করবো, আমুরে কম যে আমার স্টুডেন্ট কইছে একবারে 4টা বিয়ে করতে, তাহলে একবারে শেষ। এবার আসো, এক ভাই এর সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না, আর এদিকে পড়েছে খিটখিটে মেজাজ, সবাইকে 2 চোখের বিষ মনে হয়। বুড়িটার হয়তো আর ছোঁয়াচ লেগেই অমন হয়েছে, নইলে বহুদিন আগে জৈবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে, স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো, কেবল নাচতো, আর খইয়ের মতো কথা ফুটতো মুখ দিয়ে।
আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এই হাল হয়েছে। যে বুড়ির অবস্থাটাও আসলে ভালো না। বুড়ির অবস্থাটাও ভালো না। বুড়ি আসলে কেমন করতেছে দেখো। বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করছে তা বেশি দিন নয়। গালাগাল দিয়ে আর স্বাদ হয় না, তাই এমন কথা বের করছে যা বুড়োর আত্মায় ইয়ে খচ করে ধরছে। মানে বুড়ি বুড়ি কি বলছে জানো? যে বুড়ি বলছে এই পোলাপাইন তো তোমার না। তখন বুড়ার আবার গায়ে লাগছে, আমার না মানে? তাহলে গ্রামের কোন বেটা তুই এত বড় কথা কইলি? এই যে চরিত্রের একটা দিক এসে পড়ছে না, এটা বুড়োর পছন্দ হয় নাই। কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড ক্রোধে জ্বলে উঠতে থাকে তার অন্তরটা। ও জানে এটা মিথ্যা কথা, কিন্তু তারপরও আসলে সে ক্ষেপে যায়। একটা বিষয় গোলমাল নেই তার মনে। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সেই কথা সে বিশ্বাস করে না। মজিদ যে বলছে না যে কোনো কথাই আমার অজানা না, হ্যাঁ, কোনো কথাই আমার অবিদিত নয় তোমার চরণে, বিভীষণের প্রতি মেঘনাদের এরকম একটা লাইন কিন্তু ছিল, হ্যাঁ, যে তোমার কথা অজানা না। তো মজিদ বলছে না কোনো কথাই আমার অজানা থাকে না, সব কথাই কিন্তু আমি জানি। তখন কেমন লাগবে বলো তো? এই যে বুড়ি যে কথাটা দিয়ে খোঁচা মারছে না, ধরো তোমার প্রিয় বান্ধবী, নতুন নতুন প্রিয় বান্ধবী হয়েছে তোমার, রাত 3টার সময় চ্যাট করো, ঘর সংসার করো, হ্যাঁ ঘর সংসার, ওখানে তোমার প্রিয় বান্ধবী রে বলছো তুমি কি করো, তখন তোমার প্রিয় বান্ধবী বলছে আমি তো জাওয়াদের সাথে চ্যাট করি। তখন তো তোমার মাথা একদম হট হয়ে গেছে। কি এই রাতে, এই রাতে তুমি জাওয়াদের সাথে চ্যাট করো? জাওয়াদ তো মৌসুমীর সাথে চ্যাট করার কথা, তো তোমার সাথে করে কেন? এই যে এরকম না, এর জন্য বুড়া আবার খেপে গেছে যে তুই এটা কি এমনে কইলি যে অন্যের সন্তান এমনি খেপছে। আচ্ছা দেখো, বলতেছে কথাটা কি বাইরে ছড়াবার মতো কথা, এর বিহিত ঘরেই হয়। যে এর সমাধান তো ঘরেই হয়, বাইরে হয় না। যতই আলেম খোদাবন্দ মানুষ তার বিহিত করতে আসুক না কেন, তাছাড়া কথাটাই যে বিন্দু মাত্র সত্য নেই এটা কে বলতে পারবে? এককালে বুড়ি উড়নে মেয়ে ছিল, তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত লোক। মানে ও আবার বিশ্বাস করা শুরু করে দিছে, বুঝছো? কি বিশ্বাস? যে বুড়ি তো আগে নাইচা বেড়াইতো, তাহলে বাচ্চাগুলা কি ওর? আয় হায় রে, কি হইব আমার? ইমোশনালি তো আমি ড্যামেজ। এবার কি বলতেছে দেখো। বইমাত্রীয় ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরব হয়ে উঠছিল। যে একবার একটা লোক ঘরে আসছিল, হ্যাঁ ঘরে আসছিল, হয়তো বা কিছু একটা হইছে মনে হয়, মানে এইরকম আসলে মানে মানুষ ছড়াইছে এই কথাগুলা। দেখো একদিন তার অনুপস্থিতিতে সে কাণ্ডটা নাকি ঘটেছিল, কিন্তু ঘরের বউ অনেক ঠ্যাঙানি খেয়েও কথাটি যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তা দুষ্ট প্রকৃতির বইমাত্রেও ভাইটি সৃষ্টি ছাড়া আর কিছু না। মানে কথাটা কি বুঝতে পারছো? কথাটা কিরকম? কথাটা হচ্ছে এরকম যে আচ্ছা, কথাটা এরকম যে একদিন বুড়া বাসায় ছিল না, তখন একটা লোক বাসায় আসছিল। তো বুড়ির ক্যারেক্টার খারাপ করার জন্য হয়তো বা বইমাত্রেও ভাই, তার সৎ ভাই, এই উল্টাপাল্টা কথা তাকে বলছে। বুড়ির অনেক জিজ্ঞাসা করছে যে কি করছো তুমি, বুড়ি স্বীকারই করে না। তার মানে হয়তো বা বুড়ি সত্য কথা বলতেছে। হ্যাঁ আচ্ছা ওকে, যাওয়াত ভালো হয়ে যাও। অন্দরে ঢুকতেই দেখো, অন্দর মানে ঘরে, এই যে মজিদের বাসার থেকে যখন ফিরছে, ঘরে ঢুকেই সামনে দেখলো হাসুনির মাকে। তার মেয়েরে দেখছে, মাইয়ারে দেখছে, দেখে চর চর করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়, বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে এক ধরে আসার মাইরা মাটিতে ফেলে দেয়। ধরো হাসুনির মারে ধরছে, তো ওইরা গাড়ির উপরে দিয়ে ওই দাম করে ফালাই দিছে। তুই কইসুস কে? তুই ঘরের কথা বাইরে কইসুস কে? মসজিদ কেডা? ঠিক আছে, এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর কি হয়েছে দেখো, মজার কাহিনী। তারপর শুরু হয় প্রহার। ওরে মায়, উদাম পিটান পিড়াইছে, হ্যাঁ উদাম পিটান পিড়াইছে। আচ্ছা, উদাম পিটান পিটাইছে, প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায় আর বলে কেবল একটি কথা। কি একটি কথা? ওরে ফাতার থাইক্কা ঝাড়ুনি, তোর বাপরে গিয়া কইলি কেমনে ওই কথা? ওরে গালি দিছে যে তুই কার কাছে যায় কথা কইছস? দাঁড়াও ছুটি দিচ্ছি, হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ তুই কার কাছে যায় ছুটি দিচ্ছে? গালিগালাজ আছে এই গল্পে। প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। উরে উদাম পিড়ান পিড়াইছে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে রক্ষা করবার জন্য কেউ ছিল না। বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয়, কিন্তু বিলাপ শুনে দমাবার পাত্র নয় বুড়ো। যে বুড়িও চিল্লাইতেছে, কিন্তু আসলে কোনো লাভ হয় না। ঠিক আছে, এবার দেখো কেন পিটাইছে, কারণ ওই মজিদকে যে বলে দিছে ঘরের কথা।
তারপর কি দেখো, এই যে একটু পড়াবো। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুমির মা সোজা চলে গেল মজিদের বাড়িতে। মজিদ তখন জিরুচ্ছে। জিরুচ্ছে মানে কি, রেস্ট নিচ্ছে। আর একটু পড়াবো, হ্যাঁ, রেস্ট নিচ্ছে। আর সে ঘরের নিচেই মাটিতে বসে কাঁথা সেলাই করতেছিল তোমার রহিমা। হাসুনির মা মজিদের সামনে কখনো যায় না, কিন্তু আজকে শটান মানে এক টান দিয়ে ঘরে ঢুকে তার সামনে রহিমার পাশে বসে মরা কান্না জুড়ে দিল। প্রথমে কিছু বুঝে নাই, কথা স্পষ্টতর হয়ে এলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে, ওনারে কন মানে মজিদ রে, হ্যাঁ মজিদ রে, আমার মতের জন্য জানি দোয়া করে। মজিদ হুকা টানে আর চেয়ে চেয়ে দেখে, আর চোখে দেখে, কিন্তু মজিদ কিন্তু দুষ্টু আছে। হ্যাঁ দেখো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এখনই ছুটি দিচ্ছি, এখনই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ক্রন্দনরত মেয়ে তার ভালোই লাগে। মজিদ আবার খুব দুষ্ট। মেয়েরা কাঁদতে কাঁদতে তার কাছে আসছে, হ্যাঁ, তার পায়ের কাছে আসছে, তার ভালো লাগতেছে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউ এর স্বপ্নই তো সে তার প্রথম যৌবনে দেখছিল। কিন্তু পাইছে কারে, রহিমা। রহিমা আবার এই লম্বা, আর মজিদ হচ্ছে এইটুক। হ্যাঁ, রহিমার না আছে অভিমান, না আছে চপলতা, চঞ্চলতা। রহিমা একদম বোকা, বলদ, হ্যাঁ, চঞ্চল। অপরাধ না করে থাকলেও মজিদ বলেছে বলে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়। যদি অপরাধ নাও থাকে তাও স্বীকার করে নেয়। রহিমার মধ্যে আসলে রসকস নেই। অমন মানুষ ভালো লাগে না তার। এই কারণে হাসুনির মায়ের দিকে কিন্তু তার নজর গেছে। হ্যাঁ, কমেন্ট আমি দেখি, বুঝছো, কমেন্ট আমি দেখি। তোমার কি মনে হয় যে আমি কমেন্ট দেখি না? কমেন্ট আমি দেখি, সব দেখি আমি, খালি আমি রিয়্যাক্ট করি না, বুঝতে পারছো? আমি বলবো একদিন কেন আমি রিয়্যাক্ট করি না। হ্যাঁ, সবই দেখি, কোনটা মজা ছাড়াই যাইতেছে। আব্দুল্লাহ, তুমি বাসায় চলে যাও না, তোমাকে কি আমি আটকায় রাখছি? হ্যাঁ, তুমি চলে যাও। বারবার কমেন্ট করতেছো ভাইয়া ছুটি দেন, যাও তুমি বাসায়। হয়তো বা তুমি বাইরে আসো, বাসায় যাও, কিন্তু ক্লাসে যে বারবার ছুটি দেন বলতেছো, এর কি কোনো দরকার আছে? এই অনলাইন ক্লাসে কি আমি কাউকে আটকায় রাখি? এগুলো খুবই মানে ডিসগাস্টিং। চলে যাও, আটকাইছি আমি? এবার দেখো, পরে দেখে নিও। পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথাটা বলে দিছে। এবার কিন্তু মজিদ পার্সোনালি নিছে কথাটা। মজিদ কি করছে? পার্সোনালি কথাটাকে নিছে, পার্সোনালি নিছে, যে আয় হায় আমারে বলছে দেখা সাউন্ড একটু কটকট করবে, ক্যামেরা গরম হয়ে গেছে যে। দেখো, অনেকক্ষণ গুম হয়ে থেকে মজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে, ওরে যাইতে কও, আর কও আমি এটা দেখবো। একটু পরে রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়, ও ভয় পায়। হ্যাঁ, মজিদ আর চোখে কার দিকে তাকায়? হাসুনের দিকে তাকায়। কিভাবে তাকায়? আর চোখে। এটা এমসিকিউর জন্য পড়বা। কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে, আর ঘোমটাটা টানা মাথা পর্যন্ত, নখ দিয়ে পাটি কুটছে, মানে রাগ অবস্থায় যেরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ওধারে ফেরানো মুখটি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ। মানে মজিদও চায় যে ওর চেহারাটা যাতে দেখা যায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে এখানে থাক। অপরাহ্নে জমায়েত হয়। জমায়েত মানে কি? অপরাহ্নে বা দুপুর বা বিকালের দিকে সবাই একসাথে এসে বলে, একসাথে এসে এইবার হচ্ছে বিচার হবে। একা বিচার করতে ভরসা হয় না যেন মজিদের। ঠ্যাঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, একা বিচার করা যাবে না, সবাইকে নিয়ে বিচার করবে। অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস। অন্তরে তার কুটিলতা মানে কি? কুট বুদ্ধি, খারাপ বুদ্ধি, কুট বুদ্ধি, হ্যাঁ, চলমান। খালেক ব্যাপারীও এসেছে। মাতব্বর না এলে কি শাস্তির বিধান হয়? বিচার তো চলে না, মাতব্বর তো থাকা লাগবে। রায় অবশ্য মজিদই দিবে, কারণ মজিদ তো অঘোষিত রাজা সেই গ্রামের। কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরুলেই ভালো দেখায়, কারণ মাতব্বর বলছে মজিদের উপরে আলটিমেট দোষটা আসবে না। একটু তফাতে পাশার ওপর বসে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ, বসছে। আচ্ছা, মুখটি একদিকে সরানো। খালেক ব্যাপারী বাজ খায় গলায় প্রশ্ন করে, এই তোমার বিবি কি বলে? হ্যাঁ, মুখ না তুলে বুড়ো বলে, হেই কথা আপনারাই ব্যাখ্যা জানেন, আপনারাই তো জানেন, আমার জিগানকে। কে একজন গলা উঁচিয়ে বলে, কথা ঠিক কইরা কও মিয়া, মাতব্বরের লগে কথা কইতেছো। বুড়ো ওইদিকে একবার ফিরেও তাকায় না। খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও হেই কথা তুমি ঢাকবার চাও কেন? কথাটা যেন বুঝলে না ঠিক মতো, এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের দিকে। তারপর বলে, এইটা কি কনের কথা? বুড়ি
ঝুটমুট একখান কথা কয়, তা বইলে আমি কি পাড়ায় ঢোল শহরত দিমু। ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর মোটেই ভালো লাগে না। মানে যেইভাবে অ্যান্সারগুলো দিতেছে এইভাবে তোমার অ্যান্সারগুলো সে আশা করেনি, এই কারণে সবাই তার উপরে খেপছে। মজিদ নীরব হয়ে থাকে, কিন্তু উত্তর শুনে তার চোখ জলে ধিকি ধিকি, সে আবার ক্ষিপা যায়। লোকটির উত্তরে কিন্তু ভুল নেই, তাই প্রত্যুত্তরের জন্য সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে উঠে বলে, কথা ঠিক কইরা কও, কইবার পারো না। জমায়েতের মধ্যে কয়েকটা গলা আবার চেঁচিয়ে ওঠে, কথা ঠিক কইরা কও মিয়া, ঠিক কইরা কথা কও। বৈঠক শান্ত হলে খালের ব্যাপারী হয়ে গেছে, এটা হবে খালেক ব্যাপারী আবার বলে, তুমি তোমার মাইয়ারে ঠেঙাইছো কেন, মারছো কেন তুমি। তখন সে বলে, আমার মাইয়া আমি ঠেঙাইছি। লম্বা মুখ খাড়া করে নির্বিকারভাবে উত্তর দেয় তাহেরে বাপ, যেন ভয় নেই ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙ্গুলগুলো তার কাঁপতেছে। আঙ্গুলগুলা কি তার কাঁপতেছে, ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। ব্যাপারী কি একটা বলতে যাচ্ছিল, একবার হাত নেড়ে মজিদ তাকে থামায় দিল। বলবার জন্য তৈরি হয়। ব্যাপারটা আগে গোড়া থেকে ব্যাপারীকে বুঝিয়ে বলেছিল সে, এবং ভেবেছিল তার পক্ষে থেকে খালেক ব্যাপারী কাজটা ঠিকমতো চালিয়ে নেবে। কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুৎসই হচ্ছে না, বলছে আর ঠ্যাস করে মুখের উপর চর খাচ্ছে, এমন একটা অবস্থা। খালেক ব্যাপারী হ্যান্ডেল করতে পারতেছে না। দেখো আর একটু আছে, হ্যাঁ এই পর্যন্ত আছে। মজিদ গম্ভীর গলায় বলে, ভাই সকল, বলে থেমে তাকায় সবার দিকে। পিঠ সোজা করে বসেছে, কোলের ওপর হাত। আসলে কথা শুরু করবার আগে সে এমন একটা আবহাওয়া সৃষ্টি করছে, মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে। মানে খুব সিরিয়াস, হ্যাঁ খুব সিরিয়াস। দেখো কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে, বলে, খোদা তাআলার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নাই। দোষ গুণে সৃষ্ট মানুষ, মানুষের মধ্যে তাই শয়তান আছে, ফেরেশতাও আছে, তাদের মধ্যে গুনাহগারও আছে, নেকবান্দাও আছে। কুৎসা রটনা বড় গর্হিত কাজ। কুৎসা রটনা মানে কি, খারাপ কথা ছড়ানো। কিন্তু যারা শয়তানের চাতুরি বুঝতে না পারে, যারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয় এবং খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে, তারা এইসব গর্হিত কাজ করে থাকে। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু, সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। প্রক্ষিপ্ত সে রসনা তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে, নিমেষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবী। মানে বিচার করার টাইমে দেখো, এখনই শেষ, বিচার হবে না তো, বিচার করার টাইমে দেখো কাহিনীটা কি হয়েছে। তোমার বিচার করতেছে, এমন একটা আবহাওয়া সৃষ্টি করছে, সে চাইছিল খালেক ব্যাপারী তাকে শাস্তি দিবে, কিন্তু খালেক ব্যাপারীকে বারবার আটকায় দিচ্ছিল, কারণ তার বাপ তো অ্যাকচুয়ালি ভুল করে নাই। হ্যাঁ মারছে, এটা খারাপ হয়েছে, কিন্তু তারা যে প্রশ্নটা করতেছে সেই প্রশ্নটা করা তো ঠিক হয় নাই। তো এই কারণে তোমার খটখট করে উত্তর দিতেছিল, এটা আবার খালেক ব্যাপারীর পছন্দ হয় নাই। তো দেখছে সিচুয়েশনটা অন্যদিকে যেতেছে, তখন মজিদ নিজের উপরে সিচুয়েশনটা নিয়ে নেয়। তো এই ছিল আজকে 10 পেজ পড়াইছি আমি তোমাদেরকে, তোমরা একটু দাগায় রাখবা, কালকে আবার আসবো। এই সপ্তাহটা উপন্যাস পড়াবো, যতটুকু পড়াইতে পারি, তারপর এটাতে হোল্ড করে ফেলবো, ঠিক আছে? আসো, কমেন্টই দেখা যায় না। রসনা মানে তোমরা বলতে পারো কি, যে রসনা মানে হচ্ছে এই ছড়ানো, রসনা মানে হচ্ছে টেস্টটাকে বোঝায়। আচ্ছা, একটু ভালো মতো মন দিয়ে পড়ো। আর কিছু কথা তো ওই যে বলি, দেখো তোমরা মনে করো যে আমি কমেন্ট দেখি না, হ্যাঁ কমেন্ট দেখি, আমি কমেন্ট কম পড়ি। দেখো প্রথম ইবিআইতে একটা কথা উঠছিল, এরা ক্লাস করে নাই কখনো, কমেন্ট প্রচুর কমেন্ট পড়ে, অথচ কমেন্ট আমি পড়ি না। এইবার কথা আসছে কি, যে ক্লাস বলে অনেক বড় হয়, অনেক বড়, 1 ঘন্টা 15 মিনিট, এবারে যে ক্লাস নেই আমি 1 ঘন্টা 10 মিনিট। তো মানে কিছু মানুষ এমনভাবে আক্রমণ করে, ভাই উপন্যাস লাইন বাই লাইন কে পড়াইতেছে আমার একটু বইলো, হ্যাঁ নাটক লাইন বাই লাইন কে পড়াইছে আমাকে একটু বইলো। যে ডিটেলগুলো তোমাদেরকে দেওয়া হয়, এই ডিটেলের জন্য এককালে কানবা, দেখো বইলা রাখলাম। তো দাগানো কমপ্লিট, দাগায় পড়বা,
আর কালকে এবং পরশুদিন আমরা অ্যাটলিস্ট 20 পাতা পড়ার চেষ্টা করব, যাতে অর্ধেকটুক শেষ হয়ে থাকে। ঠিক আছে? তাইলে এবার হ্যাঁ, তোমাদের সিলেবাসে যেগুলো নতুন অ্যাড করছে সেগুলো আমি পড়াবো, ডিসেম্বর থেকে শুরু করব। হ্যাঁ, মানে তোমাদের কোর্সটা আমি জানুয়ারি 30-এর মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, তারপরে মার্চ পর্যন্ত আমরা টুকটাক বাজনা বাজাইতে থাকবো। স্যার জমিলার বাবাকে জমিলা পর্যন্ত এখন আমরা যাই নাই তো। হ্যাঁ, ওকে, আগে যাই। আচ্ছা, তো একটু পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসটা করায় ভালো লাগলো, আরও মজা হবে। হ্যাঁ, আরও মজা হবে। তো এই তো, টাটা, আসসালামু আলাইকুম।